ওকে, তো সবাইকে একটু আর্লি জয়েন করতে বলেন, ঠিক আছে? আমরা সেশনটা বেশি দূর নিব না। যদি হচ্ছে ক্যামেরা অন করা ম্যান্ডেটরি না, যদি চান আপনি ক্যামেরা অফ রাখতে পারেন, এটা কোনো সমস্যা না আর কি। সো আজকের সেশনটা খুবই অল্প সময়টা সেশন হবে, এই জন্য একটু দেরিতে শুরু করলাম আর কি। আর আপনাদের ক্লাসের পরে আবার আমার আরেকটা অনলাইন ক্লাস আছে, তো এটার কারণ হচ্ছে আমি বেশিক্ষণ কন্টিনিউ করব না। তো আজকে যে বিষয়টা পড়ানো পড়ানো হবে ইনশাল্লাহ, সেই বিষয়টা হচ্ছে যদি আমরা থিওরি ক্লাস পেতাম তাহলে আমরা একটা দিনে কাভার করে ফেলার ট্রাই করতাম। কিন্তু যেহেতু আজকে যে ফাইলোজেনেটিক ট্রি আমি আপনাদেরকে বলছিলাম যে এই টপিকটা এতটা ইম্পর্ট্যান্ট একটা টপিক যে আপনার মিড টার্ম এবং ইনশাল্লাহ ফাইনাল টার্মেও আপনার এই সেম টপিকটা রিপিট করা হবে। তো এই ক্লাসটার হচ্ছে আজকে আমি থার্টি 30% মতো আমি হচ্ছে আপনাদের অনলাইনে কন্ডাক্ট করব। আর বাকি যে 70% টপিক, যেটা আমাদের মূল অ্যালগোরিদম কোর টপিক, সেটা হচ্ছে আমি ইনশাল্লাহ ইলেকশনের পরের উইকে আমি আপনাদেরকে হচ্ছে থিওরি ক্লাসে হ্যান্ড টু হ্যান্ড দেখানোর আমার ইচ্ছা আছে ইনশাল্লাহ। সো আমি আপনাদেরকে বলছি মিড এক্সাম এখন অ্যাকর্ডিং টু দ্য একাডেমিক ক্যালেন্ডার ইটস 22 ফেব্রুয়ারি। আপনাদের রোজার ভিতরেই মিড এক্সাম হবে, তো রোজা থেকে এক্সাম দেওয়ার মতো একটি মেন্টাল প্রিপারেশন এখন থেকে নেওয়া শুরু করে দেন। এটা করার কিছু নাই আর কি। অনেকেই জয়েন করতেছে আনঅফিসিয়াল ইমেল অ্যাড্রেস দিয়ে এক্সেস চাচ্ছে, কিন্তু আমি তো আপনাদের ক্লাসে বলছি আপনার ইউনিভার্সিটি ইমেল ইউজ করলে আপনার এক্সেস চাওয়া লাগবে না, আপনি অটোমেটিক জয়েন করতে পারবেন। তো আপনি আপনাদের যদি পার্সোনাল যদি কোনো গ্রুপ থাকে সেখানে একটু ইনফর্ম করে দেন, যারা অফিসিয়াল ইমেলটা আমরা যেন ইউজ করি জয়েন করার ক্ষেত্রে আর কি। সো যারা জয়েন করছেন তাদের ক্ষেত্রে আমি একটু বলতেছি যে আমি একটু স্ক্রিনটা শেয়ার করি। আমার স্ক্রিন, আমি যেহেতু ঢাকার বাইরে আছি, তো আমার স্টেবল ইন্টারনেট কানেকশন একটু প্রবলেম হতে পারে। এখনও মনে হয় না কোনো সমস্যা হচ্ছে। আমার ভয়েস কি শোনা যাচ্ছে স্পষ্ট? ওকে, থ্যাংক ইউ। তো ইন কেস আমি লেকচার দেওয়ার সময় যদি কোনো মানে আপনার কোনো বাফারিং ক্রিয়েট হয় বা কোনো ল্যাগিং ক্রিয়েট হয়, সেক্ষেত্রে আমাকে সরাসরি আমাকে হচ্ছে জানাবেন যে স্যার আপনার কথা শুনতে পারতেছি না। বা আমি যদি ইন্টারনেট কানেকশনের বাইরে চলে যাই, আমাকে একটু কাইন্ডলি একটু ফোন দিয়ে বলবেন যে স্যার আপনার আপনার কথা আমি শুনতে পারতেছি না। আর আমি ইন কেস যদি ইন্টারনেট কানেকশনের বাইরে চলে যাই, আমি সেক্ষেত্রে খুব আর্জেন্টলি আবার জয়েন করার ট্রাই করব। তো ক্লাস আমি অ্যাটেন্ডেন্স না নেওয়া পর্যন্ত ক্লাস শেষ হবে না আর কি। এটা হচ্ছে আমাদের মূল বিষয়। আর একটা টাস্ক থাকতেছে, আমি একটু স্ক্রিনটা শেয়ার করে দিই। যেহেতু সবাই জয়েন করতেছে, জয়েন করা শুরু করছে, তো আমি এখন একটু বিষয়টা দেখাই দিলে মনে হয় একটু ভালো হয় আর কি। তো আপনাদের ক্লাস রেকর্ড হচ্ছে, কিন্তু বাট এটা হচ্ছে আমি আমার পার্সোনাল পারপাসে রেকর্ড করব। তো আপনারা যদি চান পার্সোনালি রেকর্ড করতে পারেন, সমস্যা আমি ইনশাল্লাহ দিয়ে দিব গ্রুপের লিঙ্ক। তবে আজকের ক্লাসের থেকে এটা আমি যেটা বললাম আর কি, আমি বলতেছি আর কি একটু পরে। আমার স্ক্রিনটা কি দেখা যাচ্ছে আপনাদের সামনে? ওকে, ঠিক আছে। সো সব থেকে মূল বিষয় হচ্ছে যে আমরা আপনাদের যদি বিএসসিতে আপনারা একটু চান আর কি, তো বিএসসি লোড দিয়ে দেখাই দিই আর কি। একবার একটু চেক করে দেখে নেবেন, আপনাদের জন্য সুবিধা হবে আর কি। ওকে, আমার বিএসসি তো দেখা যাচ্ছে, তাই না? ওকে। সো আমরা যদি এইখান থেকে আমরা আমরা যেহেতু আজকে যে টপিকটা পড়বো সেটা হচ্ছে মূলত উইক 4-এর টপিক আর কি। ওকে, মলিকুলার ফাইলোজেনি আমাদের টপিকটার নাম হচ্ছে মলিকুলার ফাইলোজেনি। সো এটা উইক 4-এর টপিক। তো এই টপিকের হচ্ছে নিচের সাইড এই টপিকটা আজকে আমাদের শেষ হবে না, আমি এই জিনিসটা আনহাইড করে দিচ্ছি। আফটার এন্ডিং দিস সেশন আই উইল বি হাইড ইট এগেইন। ওকে, আমি এই সেশনটার পরে আবার এটা হাইড করে দিব। তো কি করতে হবে মনে হয় আপনারা টাইটেলটা দেখে বুঝতে পারতেছেন। আপনি যে ডিভাইসটা ইউজ করতেছেন সেই ডিভাইসের আপনি আপনার আপনি আপনার একটা স্ক্রিনশট নিয়ে আপনি জাস্ট এখানে হচ্ছে সাবমিট করে দিবেন, এবং এইটার টাইমলাইন হচ্ছে এই ক্লাসটা শেষ হওয়া পর্যন্ত। বোঝা গেছে?
তো আপনারা এখনই শুরু করে দিতে পারেন। আপনারা যদি চান যে না স্যার আমরা আরও পরে শুরু করব, বাট এই ক্লাসের পরে আমি অ্যাটেন্ডেন্স নেওয়ার পরে আমি এই জিনিসটা ক্লোজ করে দেবো ইনশাল্লাহ। তো এইটার মধ্যেই কাজটা একটু আপনারা করে নেবেন। আমাকে একটা ডকুমেন্টেশন রাখতে হবে আর কি, আমি অনলাইনে ক্লাসটা নিচ্ছি কিনা, সেই পারপাসে আপনারা ক্লাসটা করতেছেন কিনা। আমি কি বুঝাইতে পারছি? হ্যাঁ অবশ্যই, আপনি স্ক্রিনশট সাবমিট করে দিবেন এখানে, আর কিছু করা লাগবে না আপনার। জাস্ট ডিভাইসের স্ক্রিনশটটা নেবেন, এখানে সাবমিট করে দিবেন, শেষ। হ্যাঁ 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 বাবা, আমি তো এইখানে সাবমিট, এখানে বলা আছে সাবমিট ইউর ডিভাইস স্ক্রিনশট অফ টু ডেস অনলাইন। এটা পাবেন কোথায় আপনি? এটা পাবেন হচ্ছে উইক 4-এ, মলিকুলার ফাইলোজেনিতে পাবেন আর কি। এই কাজটা আমরা একটু করে ফেলেন, আপনারা একটু অ্যাজ সুন অ্যাজ পসিবল আপনারা এই টাস্কটা কমপ্লিট করে ফেলেন। ওকে। ও তো যে বিষয়টা বলতেছিলাম আপনাদের, আপনাদের সাবমিশনগুলো শুরু করে দেন। আমি এটা ট্র্যাকে রাখতেছি, আর এখান থেকে হচ্ছে আমরা আজকে ইনশাল্লাহ আমাদের লেকচারটা শুরু করব, সমস্যা নাই। সো এখানে হচ্ছে আপনাদের, এখানে 2টা সেকশনে সাবমিশন হবে, তো তো আপনাদের হয়তো 50% সাবমিশন থাকবে, আর বাকি 50% সাবমিশন আমি যখন অন্য সেকশনে যেদিন ক্লাস নিব ইনশাল্লাহ ওই দিনকে নিব আর কি। তো এইটা হচ্ছে এই সেশনটার পরেই আমি ক্লোজ করে দিব। তারপরে হচ্ছে আবার এইটার সাবমিশনের কোনো অপশন থাকবে না। আপনি যদি চান যে আমি পরে সাবমিট করবো, সেটাও কোনো অপশন থাকবে না। তো এইটা না করে আপনারা এই জিনিসটা করে ফেলেন এইটুকু সময়ের ভিতরে। এটা হয়তো আপনার 1 থেকে 2 মিনিটের কাজ, তেমন কঠিন কোনো বিষয় না। উইক 4-এ গেলে আমরা দেখতে পারবো একটা আইকন দেওয়া আছে যে সাবমিট ইউর ডিভাইস স্ক্রিনশট অন টু দিস অনলাইন ক্লাস। ওকে। তো যেটা বলতেছিলাম আর কি, কোন বিষয়ে কথা হচ্ছিল যে এই আজকে আমরা হচ্ছে মলিকুলার ফাইনোজেনির একটা থিওরিটিক্যাল কনসেপ্ট দেখব। এটার থিওরিটিক্যাল কনসেপ্টটা আমাদের প্রয়োজন। ওকে। আমরা যদি লাস্ট সেমিস্টারের এখানে আমি একটা রাখছি, যে আপনাদের বলছিলাম যে লাস্ট সেমিস্টারে যদি আপনারা কোশ্চেনটা অ্যানালাইসিস করে দেখেন, লাস্ট সেমিস্টারের মিডের কোশ্চেন, তো সেখানে যে মলিকুলার ফাইনোজেনির উপরে কোশ্চেনটা আসছিল পুরোপুরি থিওরিটিক্যাল কনসেপ্টের উপরে বেস করে। যদিও এটার ইম্পর্টেন্ট কোর টপিকটা হচ্ছে ম্যাথমেটিক্যাল অ্যালগোরিদম, বাট এটার উপরেও আপনাকে প্রিপারেশন রাখতে হবে। এই টাইপের আবার থিওরিটিক্যাল কনসেপ্টও দিতে পারে, আদারওয়াইজ আপনাকে সরাসরি ম্যাথমেটিক্যাল প্রবলেমও দিতে পারে। তো এইটার জন্য আমাদের খুবই ইম্পর্টেন্ট বিষয়টা জানা আর কি। তো এইটা আপনারা জানেন যে কোথায় পাওয়া যায়। আপনারা যদি হচ্ছে জাস্ট, আমি যদি এই পেজটা একটু রিলোড দিয়ে দেখাই, প্রথম থেকে যদি দেখায়, আপনি ডিআইইউ কোশ্চেন ব্যাংক লিখে আপনি যদি গুগলে সার্চ করেন, আপনার সামনে একটা ওয়েবসাইট আসবে আর কি। এটা ইউনিভার্সিটির অফিসিয়াল কোনো ওয়েবসাইট না। আপনি ব্রাউজ ফর কোশ্চেন, আপনি চাইলে কন্ট্রিবিউটও করতে পারবেন, কোনো সমস্যা নাই। সো এখানে হচ্ছে আপনি আপনার ডিপার্টমেন্ট চুজ করবেন, কোর্সের নাম চুজ করবেন। বায়োলজি পুরাটা খুঁজতে গেলে সময় লাগবে। এই যে ইন্ট্রোডাকশন টু বায়োলজি অ্যান্ড কেমিস্ট্রি ফর কম্পোজিশন, অল সেমিস্টার না দিয়ে আমি হচ্ছে লাস্ট সেমিস্টারের কোশ্চেনটা দেখবো, এবং লাস্ট সেমিস্টারে আমি মিডের কোশ্চেনটা দেখবো আর কি। সো এখানে যদি আমরা এইটা একটু অ্যানালাইসিস করে দেখি, যে আমরা এখানে দেখতে পারতেছি যে আমাদের লাস্ট সেমিস্টারের 4 নাম্বার কোশ্চেনটা হচ্ছে আমাদের হচ্ছে মলিকুলার ফাইলোজেনির থিওরিটিক্যাল কনসেপ্টের উপরে বেস করে তৈরি করা ছিল আর কি। কোশ্চেনটা খুবই ইজি ছিল, বাট আপনি যদি শুধু এই চ্যাপ্টারের উপরে যদি থিওরিটিক্যাল কনসেপ্টটা নিয়ে আপনি যদি এক্সাম হলে যান, সেক্ষেত্রে এমন যদি কোনো সিচুয়েশন আপনার ঘটে যায় আর কি, যে আপনি শুধু ম্যাথটাই শিখে গেছেন, থিওরিটিক্যাল কনসেপ্টের উপরে আপনি ভালো বেস নলেজ নিয়ে যান না, সেক্ষেত্রে কিন্তু আপনার এই ম্যাথমেটিক্যাল টার্মসটা আপনার তেমন কোনো হেল্প করবে না এই কোশ্চেনটা সলভ করার ক্ষেত্রে। কিন্তু এইটার ইম্পর্টেন্ট টপিক হচ্ছে আপনার ম্যাথমেটিক্যাল পার্ট আর কি। সো এই বিষয়টা হচ্ছে, আর যেমন ফাইনালে হচ্ছে, ফাইনালের ক্ষেত্রে যদি আমরা দেখি, ফাইনালেও ফাইলোজেনেটিক ট্রি থেকে কোশ্চেন ছিল লাস্ট সেমিস্টারে। সেটা হচ্ছে এই যে ফাইনালে ছিল আপনার এই যে 4 নাম্বার যে কোশ্চেনটা ছিল, এটা হচ্ছে এই যে ফাইলোজেনেটিক ট্রির উপরে একটা কোশ্চেন ছিল আর কি। সো মূলত এইটা হচ্ছে আমাদের মূল বিষয়। এই টাইপের কোশ্চেন ইনশাল্লাহ আমরা যদি তখন হ্যান্ড টু হ্যান্ড ক্লাস করবো, ইনশাল্লাহ তখন আমরা অ্যালগোরিদমটা সলভ করা শিখবো। আর আজকে আমরা থিওরিটিক্যাল কনসেপ্টের উপর একটু নলেজ নেওয়ার ট্রাই করবো আর কি। তো আমার কথা কি শোনা যাচ্ছে? হ্যালো, সিআর কি আছেন? ওকে ওকে। আমি বাদ দিয়ে যদি এখানে হিসাব করা হয়, এখানে 34 স্টুডেন্ট আছে, তো অনলাইনে কিন্তু প্রেজেন্ট নাই। ওকে। সো প্রেজেন্টটা থাকা খুবই ইম্পর্ট্যান্ট আজকের টপিকটার জন্যে।
আর যাই হোক আমরা শুরু করে দিই, আর আপনারা আপনাদের সাবমিশনগুলো করা শুরু করে দেন। আহ, আপনাদের কি আর দেরি করা মনে হয় না উচিত হবে? ক্লাস শুরু করছি, অলরেডি 12 জন সাবমিট করছে আর কি। হ্যাঁ, করে ফেলেন এটা, আপনি আপনার এন্ড থেকে শেষ করে ফেলেন, প্যারালি কাজটা করে ফেলেন। এখন আমরা যে টপিকটা আজকে শিখবো আর কি, মলিকুলার ফাইলোজেনি আর কি। বোঝা গেছে? আমার স্ক্রিনটা তো মনে হয় দেখা যাচ্ছে। তো এখানে কিছু স্লাইড আছে, কিছু ভিডিও টিউটোরিয়াল আছে, এগুলো আপনারা আপনাদের হেল্পিং হ্যান্ড হিসেবে আপনারা রাখতে পারেন যদি আপনি ক্লাস করেন, বাট তাহলে এটার প্রয়োজন হবে না ইনশাল্লাহ, আশা করা যায় আর কি। সো যেটা বলতেছিলাম আর কি, মলিকুলার ফাইলোজেনি। ওকে, সো মলিকুলার ফাইলোজেনির এই স্লাইডটা হচ্ছে আমরা দেখবো ইনশাল্লাহ আজকে। স্লাইডটা তো দেখা যাচ্ছে তাই না? এটা হচ্ছে আমাদের একজন ফ্যাকাল্টি তৈরি করা একটা স্লাইড, তো আপনারা হেল্পিং হ্যান্ড হিসেবে নিতে পারেন। সো প্রথম বিষয় হচ্ছে যে হোয়াট ইজ মলিকুলার ফাইলোজেনি। এক কথায় বলতে গেলে দেখেন, এটা হচ্ছে এত ইন ডিটেলস জিনিস আমাদের শেখার প্রয়োজন নাই। ওকে, সো এটা হচ্ছে শুধু এইটুকু আমরা জেনে রাখি যে আমরা বিভিন্ন মানে অ্যানচেস্টার থেকে, আমরা কোন অ্যানসেস্টার থেকে আসছি এটার তো একটা মানে আছে, রিভলিউশন আছে তাই না? যেমন আমাদেরকে অনেক ক্ষেত্রে বলা হয় যে মানুষের উৎপত্তি ডারউইনের যদি মতবাদ আমরা যদি দেখি, যদি এটা একটা আহ, আহ, নাস্তিকবাদী মতবাদ অনেকের ক্ষেত্রে, যে ডারউইন নিজে নাস্তিক ছিলেন, তো সেটা হচ্ছে যে আমাদের অনেক মতবাদ অনুযায়ী যে আমাদের উৎপত্তি হচ্ছে বানর থেকে দেখানো হয় আর কি। তার মানে হচ্ছে অ্যাকর্ডিং টু দ্য মডার্ন বায়োলজি আমরা আমাদের জিনোমের সাথে বানরের জিনোমের মিল আছে বিধায় এই কথাটা বলা হয়ে থাকে তাই না? কিন্তু ধর্মীয় অ্যাসপেক্ট দিক থেকে কথাটা সঠিক নয়। তারপরেও যদি আমরা যেহেতু মডার্ন বায়োলজির ভিতরে এখন আসি, তো সায়েন্সের ফর্ম অনুযায়ী কেন আমাদেরকে বলা হয় যে বানরের থেকে আমাদের একটা রিভলিউশন আছে আর কি হিউম্যানের, সেটা বিকজ হচ্ছে তাদের সাথে আমাদের অনেক বানরের অনেক জিনোমের সাথে আমাদের জিনোম ম্যাচ করে। এবং হিউম্যান অনেক অর্গান দেখা গেল অনেক ক্ষেত্রে মানুষের পরিবর্তে আমরা বিভিন্ন বানরের অর্গানও ইউজ করে থাকি। আমি পার্সোনালি যদি এক্সাম্পল হিসেবে দিতে পারি, সেটা হচ্ছে আমার নানি, তিনি মারা গেছেন প্রায় 2007-8 সালের দিকে। উনার 1980-র দিকে, প্রায় 80 দশকে ওনার হচ্ছে মাদ্রাজ, বর্তমানে যেটা চেন্নাই বলা হয়ে থাকে, সেখান থেকে আমার নানির পাকস্থলী নষ্ট হয়ে গেছিলো। সেখানে তার পাকস্থলীটা চেঞ্জ করে তার বানরের পাকস্থলীটা তখন রিপ্লেস করে আনা হয় একটা হিউম্যানের পাকস্থলীর পরিবর্তে। সে কিন্তু ওই বানরের পাকস্থলী নিয়ে সে মোর দ্যান, যদি ক্যালকুলেশন করি, 30 বছরের মতো সে আলহামদুলিল্লাহ সার্ভাইভ করছিল আর কি। তো এখানে কথা হচ্ছে যে বানরের পাকস্থলী দিলাম, অন্য কারো প্রাণীর পাকস্থলী কেন দিলাম না? কারণ হচ্ছে ওই বানরের জিনোমের সাথে আমাদের হিউম্যানের জিনোমের একটা ভালো মিল পাওয়া যায় আর কি। সো এই যে অ্যানচেস্টার বা আপনার হচ্ছে অ্যানচেস্টারের যে বংশধরগুলা, এগুলার একটা সিকোয়েন্স আমাদের যদি ড্র করতে হয়, তাহলে আমাদের একটা ট্রি ড্র করার প্রয়োজন। সে ট্রিটাকে আমরা হচ্ছে ইসের ভাষায় বলে থাকি হচ্ছে, মানে বায়োলজিক্যাল সায়েন্স বা ইনফরমেটিক্সের ভাষা বলে থাকি হচ্ছে মলিকুলার ফাইলোজেনি। ওকে, আমার কথা শোনা যাচ্ছে মনে হয় তাই না? ওকে, সো আমাদের এইটা জাস্ট একটা মানে, এইটা জাস্ট হচ্ছে একটা আপনার মানে ধারণা আপনাদেরকে দিলাম আর কি, এটা মেজর কোনো কিছু না। তো হোয়াই মলিকুলার ফাইলোজেন, এখানে বলা আছে যে বিভিন্ন মানে প্রাণীর অ্যানচেস্টর বের করার জন্যে, মানে উত্তরসূরি বের করার জন্যে আমাদের মলিকুলার ফাইলোজেনিটা প্রয়োজন হয়ে থাকে। রিভলিউশন বের করার জন্য আমাদের মলিকুলার ফাইলোজেনিটা প্রয়োজন হয়ে থাকে। যে একটা প্রাণী দেখা গেল আজকে যেটাকে আপনি দেখতেছেন বাঘ, একসময় দেখা গেলো পৃথিবীর শুরুর দিকে ওইটা বাঘ ছিল না, হয়তো কোনো না কোনো ডাইনোসরের একটা ছিল, ডাইনোসর থেকে সে আস্তে আস্তে রিভলিউশন হতে হতে সে আজকে বাঘের পর্যায়ে আসছে। বোঝা গেছে? বা এই টাইপের আর কি, মানে এই রিভলিউশনটা ট্রেস করার জন্য মলিকুলার ফাইলোজেনি এই জিনিসটা হচ্ছে বায়োইনফরমেটিক্সে অ্যাড করা হয় আর কি। তো এটা হচ্ছে এত ডিটেলস যেহেতু আমরা জেনেটিক ইঞ্জিনিয়ারিং নিয়েও পড়তেছি না, তো বা আমাদের আমাদের এই এত ডিটেলস আমাদের জানার বিষয় না। আমাদের জানার বিষয় হচ্ছে এর ব্যাকএন্ডে যে অ্যালগোরিদম আছে সেই অ্যালগোরিদমটা কীভাবে কাজ করে, এটা আমাদের জানার বিষয়। তো আমি আগে আপনাদের বলছি যে অ্যালগোরিদমের ব্যাপারে হ্যান্ড টু হ্যান্ড হচ্ছে আমরা ম্যাথমেটিক্যাল টার্মটা অ্যাপ্লাই করে দেখব ইনশাল্লাহ ক্লাসে, ইনশাল্লাহ নেক্সট উইকে। আপনাদের এই উইকে যেহেতু বুধবারে আবার ক্লাস হবে না, সো দ্যাটস ওয়াই নেক্সট উইকের যে ফার্স্ট ক্লাসটা থাকবে খুবই ইম্পর্ট্যান্ট একটা ক্লাস হবে, বিকজ ফার্স্ট ক্লাসের পরে সেকেন্ড ক্লাসে আমরা সেকেন্ড ক্লাস টেস্টটা নিয়ে থাকবো ইনশাল্লাহ। তো সেকেন্ড ক্লাস টেস্টটা যদি আপনাকে পারতে হয়, অবশ্যই নেক্সট উইকের ফার্স্ট ক্লাসটা আপনাকে অবশ্যই অ্যাটেন্ড করতে হবে, এটার বিকল্প কোনো কিছু নাই। ওকে, আমাদের ইনশাল্লাহ নিয়ত আছে, বিকজ আমাদের বলা থাকে যে মিডের আগে অন্তত 2টা ক্লাস টেস্ট নিতে হবে।
আর এই বিষয়টা অবজার্ভ করে আমার এই টপিকটার উপরে আমি নেক্সট উইকের প্রথম ক্লাসে আমি এই টপিকটার ম্যাথমেটিক্যাল টার্ম যেটা সেটা আপনাদের ইনশাল্লাহ শেখাবো। দেন সেকেন্ড ক্লাসে এই টপিকটার উপরেই বেস করে আমি আবার সেকেন্ড একটা ক্লাস টেস্ট নিব। সো হাউ মাচ ইম্পর্টেন্ট ইট ইজ, আপনি এটা অবশ্যই বুঝতে পারতেছেন আর কি। তারপরে হচ্ছে মলিকুলার ফাইলোজেনি, এই বিষয়টা খুবই ইম্পর্টেন্ট। ওকে, এই একটা মলিকুলার ফাইলোজেনি বলতে কী বোঝায়? মলিকুলার ফাইলোজেনি হচ্ছে একটা ফাইলোজেনেটিক ট্রি। আমাদের খুব কমন টার্ম হচ্ছে কি একটা ফাইলোজেনেটিক ট্রি। ওকে, আমি যদি এখানে একটা এই টার্মটা আমরা একটু খেয়াল করি, ট্রি। এখন ট্রি হচ্ছে কি, ট্রির বৈশিষ্ট্য কি? ট্রির হচ্ছে কি, আমার রুট থাকবে, রুটের থেকে আস্তে আস্তে আমাকে ব্রাঞ্চ ক্রিয়েট হবে। যেমন এই ট্রির হচ্ছে রুট হচ্ছে এইটা। সো এই রুট থেকে এইখান থেকে দুইটা ব্রাঞ্চ ক্রিয়েট হয়েছে, এইখানে এইখান থেকে আবার এইখানে একটা ব্রাঞ্চ ক্রিয়েট হয়েছে, এইখান থেকে আবার এইখানে একটা এই জায়গায় ব্রাঞ্চ ক্রিয়েট হয়েছে, আবার এই জায়গার থেকে আবার এইখানে ব্রাঞ্চ ক্রিয়েট হয়েছে। কিন্তু ফাইলোজেনেটিক ট্রির একটা কমন বৈশিষ্ট্য হচ্ছে এইটা অলওয়েজ বাইনারি ওয়েতে চলে। বাইনারি ওয়ে বলতে কি বুঝালাম? আমি দেখতেছি যে এই রুটটা ডিভাইড হয়েছে দুইটা ব্রাঞ্চে, এইদিকে একটা ব্রাঞ্চ আর এইদিকে একটা ব্রাঞ্চ। এই রুটটা ডিভাইড হয়েছে দুইটা ব্রাঞ্চ, এইদিকে একটা ব্রাঞ্চ, এইদিকে একটা ব্রাঞ্চ। এই রুটটা ডিভাইড হয়েছে দুইটা ব্রাঞ্চ, এইদিকে একটা ব্রাঞ্চ, এইদিকে একটা ব্রাঞ্চ। এই রুটটা ডিভাইড হয়েছে দুইটা ব্রাঞ্চ, এইদিকে একটা ব্রাঞ্চ, এইদিকে একটা ব্রাঞ্চ। সো যদি একটা রুট থেকে অলওয়েজ দুইটা করে ব্রাঞ্চ ক্রিয়েট হয়, তাহলে যে ট্রিটা ড্র হবে সেই ট্রিটাকে আমরা হচ্ছে বাইনারি ট্রি বলে থাকি। অ্যাম আই ক্লিয়ার? আমার কথা কি শোনা যাচ্ছে? আমি মাঝে মাঝে আপনাদেরকে একটু জাস্ট জাস্ট ফর দ্য চেক মাই ইন্টারনেট কানেকশন, আমি যেহেতু বারবার স্ক্রিনের দিকে সলভ করতে পারতেছি না, তো আমি কিন্তু মাঝে মাঝে একটু ভয়েস চাবো আপনাদের থেকে, তো তখন একটু রেসপন্স করতে হবে। একজন, দুইজন, তিনজন, 10জন করলেও হবে, সমস্যা নেই। ওকে, ওকে, ঠিক আছে। এখন কথা হচ্ছে যে ফাইলোজেনেটিক ট্রিটা, যদি এটাকে আমরা যদি একটা ফাইলোজেনেটিক ট্রি হিসেবে ধরি, আমরা অন্যরা মাইক অফ রাখবো, ট্রাই করব যে আমাদের রেসপন্স করার শেষে মাইকটা অফ করে দেওয়ার। সো এটাকে যদি একটা ফাইলোজেনেটিক ট্রির মানে ডায়াগ্রাম হিসেবে আমরা ধরি, তো সেক্ষেত্রে হচ্ছে আমাদের কিছু বৈশিষ্ট্য চিনতে হবে। সেটা হচ্ছে যে একদম গোড়ার যে নোড যেখান থেকে আমার ট্রিটা শুরু হচ্ছে সেটাকে আমরা বলে থাকি হচ্ছে রুট, বা অ্যানচেস্ট্রাল নোড বলেন। অ্যানচেস্ট্রাল রুট হচ্ছে কি, অ্যানচেস্টারের শুরু যেটা আর কি, সেটা হচ্ছে রুট। তারপরে বিষয় হচ্ছে যে মাঝখানে এই রুট থেকে আবার যে সাবরুটগুলো ক্রিয়েট হচ্ছে, এগুলো বলতেছি আমরা সাবরুট, বিকজ এখান থেকেও কি আমার আরও অনেক ব্রাঞ্চ ক্রিয়েট হয়েছে। এমন হয় না যে এইখানে এসে আমার নোটটা ক্লোজ হয়ে গেছে এদের মতো। এদের কিন্তু পরবর্তীতে কী হয় না, এক্সপ্যান্ড হয় নাই, কিন্তু এদের কিন্তু আবার কী হয়েছে, এক্সপ্যান্ড হয়েছে। সো এই সাবরুটগুলোকে আমরা বলে থাকি হচ্ছে ইন্টারনাল নোডস অর ডাইভারজেন্স পয়েন্ট। ওকে, সো রিপ্রেজেন্ট বাই দ্য হাইপোথেটিক্যাল অ্যানচেস্টার অফ দ্য টেক্সা। টেক্সা কি এখনই জানতে পারবেন। তো প্রথমে যে দিলাম একদম শুরুর যে রুটটা, প্রত্যেকটা গাছের গোড়া কিন্তু একটাই হয়, বোঝা গেছে? তো এটা হচ্ছে কি আমরা রুট বলতেছি বা অ্যানচেস্ট্রাল নোড বলতেছি। আর সাবরুট যারা মানে ভিতরে যেখান থেকে আরও অনেক সাব ব্রাঞ্চ ক্রিয়েট হয়েছে, সেগুলোকে আমরা বলতেছি ইন্টারনাল নোডস অথবা ডাইভারজেন্স পয়েন্ট, রিপ্রেজেন্ট দ্য হাইপোথেটিক্যাল অ্যানচেস্টার অফ দ্য টেক্সা। এখন টেক্সা কী জিনিস? টেক্সা হচ্ছে যে একদম লিভ নোড, যারা লিভ নোড বলতে একদম গাছের একদম শেষ জিনিস যেটা, যেমন গাছের নর্মালি শেষ জিনিস কী থাকে, পাতা, তাই না? সো এই লিভ নোডগুলোকে আমরা বলে থাকতেছি হচ্ছে টেক্সা। এদেরকে আমরা শর্ট ফর্মে কী বলে থাকতেছি, টেক্সা। ওকে, আর এই যে মানে পাতগুলা, যে রুট থেকে যে একটা পাত ড্র হয়েছে, এইখান থেকে যে আবার এইদিকে একটা পাত গেছে, এইখান থেকে যে এই যে পাতগুলা গেছে, এই যে পাত, এই পাতগুলাকে আমরা বলতেছি হচ্ছে ব্রাঞ্চেস অথবা লাইনেস। ওকে, ব্রাঞ্চেস অথবা লাইনেস। তো এইটা হচ্ছে একটা ফাইলোজেনেটিক ট্রি এর হচ্ছে বিভিন্ন ফিগারের নাম। এইগুলোটাকে রুট বলতেছি, লাস্টের লিভ নোটগুলোকে হচ্ছে আমি টার্মিনাল নোটস অথবা লিভ নোটস, এগুলোকে আমরা হলো টেক্সা বলে থাকি। আর ভিতরের সাব রুটগুলোকে হচ্ছে আমরা ইন্টারনাল নোডস বা ডাইভারজেন্স পয়েন্ট বলে থাকি। আর যেই পাথগুলো দিয়ে এই ইন্টারনাল নোড, রুট এবং টেক্সা এর একে অপরের সাথে যে কানেক্টেড হয়ে আছে, সেগুলোকে আমরা লাইনেস বা ব্রাঞ্চেস বলে থাকি আর কি। ওকে, তো এখন আসেন হচ্ছে টার্মিনোলজির ভিতরে আরও অনেক বিষয় আছে। সেটা হচ্ছে এই যে এখানে একই কথা বলছে যে লাস্টের এই অংশগুলো হচ্ছে কি আমার টেক্সা। ওকে, তারপর হচ্ছে ভিতরের এই পয়েন্টগুলো হচ্ছে কি আমার ইন্টারনাল লোড, আর লাস্টের যেটা সেটা হচ্ছে হচ্ছে আমার রুট। মূলত আমরা এই ফর্মে হচ্ছে আমরা আমাদের
মোস্ট অফ দ্য জায়গায় হচ্ছে আমরা ড্র করব, বা আমাদের কোশ্চেন যদি থাকে বা আমাদের যদি ড্র করার প্রয়োজন হয়, আমাদের এই ফর্মটা আমরা ইউজ করে থাকি নর্মালি। তো আমরা এখানে দেখতেছি অলওয়েজ প্রত্যেকটা ইন্টারনাল নোড দুইটা করে পয়েন্টে ডিভাইড হচ্ছে, সো রুট নোড থেকে। তো দ্যাট মিনস একটা বাইনারি কন্ডিশন এরা ক্রিয়েট করতেছে। ব্যতিক্রম আছে, আপনি বলতে পারেন স্যার দুইটার পরিবর্তে কি তিনটা হয় না, মানে এখান থেকে কি আরেকটাও হইতে পারতো না? হ্যাঁ, হইতে পারতো। যদি হয় তাহলে সেটাকে আমরা সেই ফাইলোজেনেটির আলাদা একটা নাম আছে আর কি। ওকে, তো এই বিষয়টা মনে হয় আমরা সবাই বুঝতে পারছি, তাই না? হ্যালো? ওকে, যারা লাস্টে আসছেন তাদের জন্য আমি আবার একটু রিমাইন্ডার দিয়ে দিচ্ছি, সেটা হচ্ছে যে আহ, সেটা কি ছিল, ও অ্যাটেন্ডেন্স, যেটা ভুলে গেছি, কোথায় যেন ক্রিয়েট করা ছিল আর কি। ওকে, এই যে যারা লাস্টে আসছেন তারা এই উইক ফোরের যে টপিকটা আছে এইটা হচ্ছে আপনার এখানে কিন্তু আপনার সাবমিশনটা করতে থাকেন আর কি। দেখি কতজন সাবমিট করছেন। ওকে, 27 জন। দ্যাট মিনস এখনও আপনাদের সেকশনে এখনও 50% এখনও আনসাবমিশন আছে আর কি। সো এইটা কিন্তু আমি এই ক্লাসের পরে ক্লোজ করে দিব। ওকে, সো সিয়ার, হ্যালো সিয়ার। ওকে, আপনি আপনি একটু গ্রুপের মধ্যে একটু করে দেন, এটা একটা স্ক্রিনশট দিয়ে বলেন যে যারা যারা ক্লাস করতেছে এখন সাবমিট করে দিতে, পরে কিন্তু আর সময় পাবে না। ওকে, ঠিক আছে, আমরা আবার পড়ায় ব্যাক করতেছি, সমস্যা নেই। তো এরপরে আসেন হচ্ছে টার্মিনোলজি। টার্মিনোলজির আরও কিছু টার্মিনোলজি আছে, এই যে যেগুলো বললাম আর কি। মনোফাইলেটিক গ্রুপ, মনোফাইলেটিক গ্রুপ বলতে এখানে কি বোঝাচ্ছে আর কি। সো মনোফাইলেটিক গ্রুপটা যদি আমাদের বুঝতে হয় সেক্ষেত্রে হচ্ছে আমাদের এটা দুইটা নাম আছে, একটা বলতে, হ্যালো, আমি তো কথা, আমার কথা শোনা যায়? ওকে, আমি এখনো বলি নাই কিছু আর কি। ওকে, সবার কি আজকে আমার কথা কারা কারা স্পষ্ট শুনতে পারতেছেন একটু হ্যান্ড রেজ করেন তো, এই যে এখানে ক্লিক করলে। ওকে 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 ওকে, ঠিক আছে। অনেক সময় হয় কি যে যিনি শুনতেছেন তার ইন্টারনেট কানেকশন স্লো থাকে, সে মনে করে যে স্যারের প্রবলেম, আসলে তার প্রবলেম সেটা বুঝতে পারে না, এই জন্য আমি জিজ্ঞেস করলাম আর কি কারা কারা শুনতে পারতেছেন। তো যাই হোক, সমস্যা নেই, ঠিক আছে, থ্যাঙ্কস ফর দ্য রেসপন্সিং। এরকম প্রবলেম হলে অবশ্যই জানাবেন। সো টার্মিনোলজির ক্ষেত্রে যেটা বলতেছি যে এখানে একটা কথা বলতেছে যে এ গ্রুপ অফ টেক্সা ডিসেন্ট ফ্রম এ সিঙ্গেল কমন অ্যানচেস্টার। ডিসেন্ট বলতে বোঝাচ্ছে বংশধর। বংশধর কি, একটা কমন অ্যানসেস্টারের যারা বংশধর ইজ এ ডিফাইন অ্যাজ এ ক্লেড অর মোনোফাইলেটিক গ্রুপ। মানে এটা দ্বারা আমরা একটু বুঝি আর কি, মোনোফাইলেটিক গ্রুপ আর প্যারাফাইলেটিক গ্রুপ এটা কিন্তু প্রায় একই রকম কথা আর কি। কিন্তু এটার ক্লেড অথবা মোনোফাইলেটিক গ্রুপ হিসেবে আমরা তখনই একে বলতে পারবো যখন এই যে যতগুলো লিভ নোড আছে, এই যে লাস্টে যারা আছে এদেরকে আমরা কি বলতেছি, কেউ একজন বলেন তো। এই যে লাস্টে আমি যে পয়েন্টগুলো দিচ্ছি এগুলোকে আমরা কি বলতেছি? টেক্সা, গুড, এগুলোকে আমরা টেক্সা বলতেছি। এগুলো লিভ নোড, মানে সবার এই ট্রির লাস্টের যে নোডগুলো, এই সবগুলা মিলে যদি হচ্ছে আমরা আহ, সবগুলোকে যদি আমরা কাউন্ট করে একটা গ্রুপ তৈরি করি, সেই গ্রুপটাকে বলবো আমরা মোনোফাইলেটিক গ্রুপ। তাহলে মোনোফাইলেটিক গ্রুপ কি বলতেছে যে একটা সিঙ্গেল কমন অ্যানচেস্টার থেকে, একটা সিঙ্গেল কমন অ্যানচেস্টার থেকে যতগুলা টেক্সা বের হবে সবগুলা টেক্সা মিলায়ে যদি একটা গ্রুপ তৈরি করা হয় সেটাকে আমরা মোনোফাইলেটিক গ্রুপ বলবো। ওকে, যেমন এখানে যদি এ বি সি ডি ই এফ জি হতো, তাহলে এ থেকে জি পর্যন্ত সবগুলা মিলে হচ্ছে কি হতো, মোনোফাইলেটিক গ্রুপ হতো। আমি যদি মাঝখান থেকে যে কোনো একটাকে যদি বাদ দিতাম বা এলিমিনেট করতাম, তাহলে কিন্তু আমরা তাকে মোনোফাইলেটিক গ্রুপ বলতে পারতাম না। তাহলে মোনোফাইলেটিক গ্রুপের মধ্যে, মোনোফাইলেটিক গ্রুপ বা ক্লেজ বলতে আমরা কাদেরকে বোঝাচ্ছি, যে এমন এক ধরনের এই গ্রুপ অফ টেক্সা, এমন এক ধরনের গ্রুপ অফ টেক্সাকে বোঝানো হচ্ছে যে টেক্সাগুলো একটা সিঙ্গেল কমন অ্যানচেস্টার থেকে যাদের উৎপত্তি ঘটছে। এরা কিন্তু দেখেন, এরা সবাই কিন্তু একটা সিঙ্গেল রুট থেকে ক্রিয়েট হয়েছে, তাই না? একটা কমন অ্যানচেস্টার থেকে ক্রিয়েট হয়েছে, এমন না যে এ একটা একরকম, এর এর হচ্ছে এর শুরু এক জায়গায়, এর শুরু আরেক জায়গায়। বোঝা গেছে? তো এটাকে আমরা বলতেছি মোনোফাইলেটিক গ্রুপ। আর প্যারাফাইলেটিক গ্রুপ বলতে বোঝাচ্ছে যে আমার এটাও ক্ষেত্রেও সেম, মোনোফাইলেটিক গ্রুপ প্যারাফাইলেটিক গ্রুপ হতে গেলে অবশ্যই আগে তাকে মোনোফাইলেটিকের ক্রাইটেরিয়া পূরণ করতে হবে। দ্যাট মিন্স হচ্ছে তারও একটা সিঙ্গেল কমন পয়েন্ট থাকতে হবে। বাট এখানে কথা হচ্ছে যে এখানে বলছে যে সবগুলা থাকবে না।
আমি কিছু এলিমিনেট করে যদি একটা গ্রুপ ক্রিয়েট করি, যেমন এইখানে এই জিনিসটা আর এই জিনিসটা, এই দুইটা জিনিস কিন্তু এখানে কি করা হয়েছে, এলিমিনেট করা হয়েছে। ওকে, বাদ দেওয়া হয়েছে। আর নেওয়া হয়েছে কাকে, একে নেওয়া হয়েছে, এই যে একে কাউন্ট করা হয়েছে, তারপরে একে কাউন্ট করা হয়েছে, একে কাউন্ট করা হয়েছে, এই যে একে কাউন্ট করা হয়েছে আর একে কাউন্ট করা হয়েছে। So, এই 1 2 3 4 5, এই 5টা মিলে হচ্ছে প্যারাফাইলেটিক গ্রুপ। যেহেতু প্যারাফাইলেটিক গ্রুপ কেন বলতেছি, বিকজ এই অংশটা হচ্ছে আমরা কি করেছি, এই অংশটা আমরা কাউন্ট করি না, এই গ্রুপের মধ্যে ধরি নাই, কিন্তু এদের একটা কমন বৈশিষ্ট্য কি থাকবে, এরাও একটা সিঙ্গেল পয়েন্ট মানে সিঙ্গেল কমন অ্যানচেস্টার থেকে এদের কি হবে, এদের উৎপত্তি হবে। ওকে, সো মোনোফাইলেটিক গ্রুপ বা ক্লেট কখন বলতেছি, যখন সবগুলা একটা ট্রির যতগুলা অ্যানচেস্টার আছে সবগুলা যখন একটা সেন্টার কমন অ্যানচেস্টার থেকে ক্রিয়েট হবে, তখন সেটাকে আমরা মোনোফাইলেটিক গ্রুপ বা ক্লেট বলবো। আর একটা ট্রির যখন এমন একটা এমন একটা অংশকে আমি গ্রুপ বানাইছি যেটাও একটা কমন অ্যানচেস্টার থেকে ক্রিয়েট, কিন্তু ওইটার মধ্যে সবগুলোকে আমি রাখি নাই, কিছু আমি কি করছি, এলিমিনেট করছি, তখন সেটাকে আমরা বলবো প্যারাফাইলেটিক গ্রুপ। আর লাইনেজ কি জিনিস তো অলরেডি বলছি, লাইনেজ হচ্ছে এই যে মাঝখানে যে নোটগুলো দিয়ে আমরা একে অপরের সাথে কানেক্ট করে রাখছি, এদেরকে আমরা বলতেছি যে ব্রাঞ্চ পাথ। এটাকে আমরা বলতেছি যে অ্যানচেস্টার থেকে ডিসেন্ট মানে বংশধর থেকে মানে উত্তরসূরি থেকে বংশধরের ভিতরে যে রিলেশন করার জন্য আমরা যে পাথগুলো ড্র করতেছি, এদেরকে আমরা বলতেছি লাইনেস। ওকে, তারপরে হোয়েন অল দ্য ব্রাঞ্চ কী করতেছে, যে এটা ফাইলোজেনিক ইট ইজ রেফার্ড অ্যাজ এ ডিকোটমি। ডিকোটমি বলতে কি বোঝাচ্ছে, ডিকোটমি একটু দেখি, আমরা খেয়াল করি। যেখানে ডিকোটমি বলতে বোঝাচ্ছে যে যখন বাইনারি ট্রি কনজেশনটা কী করবে, এখানে কাজ করবে, যখন কি করবে, বাইনারি ট্রি কনজেশনটা কাজ করবে। এই জায়গাটা একটু বুঝেন, ডিকোটমি আর হচ্ছে মাল্টি ফার্কেটিং নোট। মাল্টি ফার্কেটিং নোট, আমরা কিন্তু উচ্চারণ উল্টোপাল্টা করবো না, মাল্টি ফার্কেটিং নোট আর হচ্ছে ডিকোটমি, এই দুইটার একই রকম, বাট ডিফারেন্সটা হচ্ছে জাস্ট দুই জায়গায়। ডিকোটমি বলতে বোঝাচ্ছে যে যেই আপনার ইন্টারনাল নোট থেকে শুধুমাত্র দুইটা করেই কি হবে, দুইটা করেই আপনার হচ্ছে পাথ বা লাইনেস ক্রিয়েট হবে। দেখেন এইখান থেকে কয়টা ক্রিয়েট হয়েছে, দুইটা, এইখান থেকে কয়টা ক্রিয়েট হয়েছে, দুইটা। তখন এই পয়েন্টটাকে আমরা বলবো হচ্ছে ডিকোটমি, তখন সে অংশটাকে আমরা কি বলবো, ডিকোটমি। আমি যদি আবার একটু সব ইরেজ করে নিই, সেটা হচ্ছে আমরা একটু খেয়াল করি, দেখেন এইগুলা কিন্তু সবই ডিকোটমি, বিকজ কারণ ডিকোটমি কেন, এই দেখেন এই এই যে পয়েন্ট, এই পয়েন্ট থেকে এখানে একটা বাইনারি মানে কি একটা ব্রাঞ্চ, এখানে কি আর একটা ব্রাঞ্চ, এইখানে কি এই পয়েন্টটা থেকে আবার কি হয়েছে, এইদিকে একটা ব্রাঞ্চ আর এইদিকে কি আর একটা ব্রাঞ্চ। দ্যাট মিনস আমরা এই অংশটা সম্পূর্ণ কি, এই সম্পূর্ণ হচ্ছে একটা বাইনারি ট্রির থ্রুতেই তৈরি হয়েছে। দ্যাট মিনস এটাকে আমরা ডিকোটমি বলতেছি। আর মাল্টি ফার্কেটিং নোড কখন বলবো, মাল্টি ফার্কেটিং নোড হচ্ছে যখন একটা ইন্টারনাল নোড থেকে যখন দুইয়ের পরিবর্তে দুইয়ের অধিক কি হবে, দুইয়ের অধিক যখন লাইনেস ক্রিয়েট হবে, দুইয়ের অধিক যখন লাইনেস ক্রিয়েট হবে, তখন সেটাকে আমরা বলবো মাল্টি ফার্কেটিং নোড। যেখানে বলা আছে যে এ ব্রাঞ্চ পয়েন্ট অফ এ ফাইলোজেনেটিক ট্রি হ্যাভ মোর দ্যান টু ডিসেন্ডেন্টস মানে কি, দুইয়ের অধিক যখন বংশধর তৈরি হবে তখন তাকে বলা হবে মাল্টি ফার্কেটিং নোড। সো এখানে ডিকোটমি কি বুঝাইছে, কেউ একজন বলতে পারবেন, রেসপন্স করেন, এনিবডি এলস, হোয়াট ডু ইউ মিন বাই ডিকোটমি? আমার কথা কি শোনা যাচ্ছে? একে লাইন বলতে বলবো না, আমরা বলবো লাইনেস। একটা নোট থেকে যখন দুইটা লাইনেস ক্রিয়েট হবে, সেই অংশটাকে, যেমন এইটার দেখেন, এইটার কিন্তু পুরোটার মধ্যে সব জায়গায় দুইটার করেই লাইনেস ক্রিয়েট হয়েছে। দ্যাট মিনস এটাও কিন্তু একটা কি, ডিকোটমি। ওকে, এইটাও কিন্তু একটা ডিকোটমি। কিন্তু এই অংশটা একটু খেয়াল করেন, এই অংশটা হচ্ছে কি, একটা নোট থেকে কিন্তু দুইয়ের অধিক লাইনেস ক্রিয়েট হয়েছে। দুইয়ের অধিক লাইনেস মানে কি, এখানে বলছে মোর দ্যান টু ডিসেন্ডেন্টস। ডিসেন্ডেন্টস মানে বাংলা যদি আমরা করি, ডিসেন্ডেন্টসের বাংলা হচ্ছে বংশধর। বোঝা গেছে? মানে একটা অ্যানচেস্টার থেকে যদি দুইয়ের অধিক বংশধর তৈরি হয়, সেটাকে আমরা মাল্টি ফার্কেটিং নোট বলবো। তখন এটাকে আমরা ডিকোটমি বলবো না। বুঝাইতে পারছি? হ্যালো? ওকে, ঠিক আছে, আমরা বেশিক্ষণ পড়বো না আজকে, আমাদের পড়া প্রায় শেষের দিকে আর কি, আমরা জাস্ট আজকে থিওরিটিক্যাল কনসেপ্টটা নিয়ে ছেড়ে দিব আর কি। সো এখন আছেন হচ্ছে ফাইলোজেনেটিক ট্রি ক্যান বি রুটেড অর আনরুটেড। ওকে, একটা মজার বিষয় না?
যে একটা গাছ সেটা আবার রুট, গাছ তো নর্মালি গাছের কী থাকে, রুট থাকে, আবার আনরুটেডও হয়। শোনেন, বাস্তবে একটা গাছের রুট থাকবে না, এটা অবিশ্বাস্য ব্যাপার। সব গাছেরই কী থাকবে, শিকড় থাকবে বা গোড়া থাকবে আর কি। কিন্তু বায়োলজিক্যাল বায়োইনফরমেটিক্সের ভাষায় এটা দুই রকমই হতে পারে, রুটেডও হতে পারে, আনরুটেডও হতে পারে। আনরুটেড ফাইলোজেনেটিক ট্রি বলতে কি বোঝাচ্ছে, যার কোনো নির্দিষ্ট গোড়া নাই আর কি। যেমন এইটার কথা চিন্তা করেন, এইখানে এর কি কোনো আপনার রুট আছে বা কোনো মানে নির্দিষ্ট গোড়া আছে? আমরা কিন্তু বলতে পারতেছি না। আমি যদি ধরি বি এর থেকে এ সি ডি এর উৎপত্তি দেখাইতে পারবো, আমি যদি ধরি সি এর থেকেও কি এ বি ডি এর উৎপত্তি দেখাইতে পারবো। সো এইগুলা যেমন, এইটার যেমন একটা গোড়া আছে, যেমন এই গোড়া থেকে কি এ বি সি ডি এরা কি হয়েছে, এরা ক্রিয়েট হয়েছে, তাই না? এই গোড়া থেকে এরা ক্রিয়েট হয়েছে, বাট এদের দেখেন, এদের কিন্তু কোনো নির্দিষ্ট কোনো কি নাই, কোনো রুট নাই। সো দ্যাটস ওয়াই এদেরকে আমরা বলতেছি আনরুটেড ফাইলোজেনেটিক ট্রি। আর যেহেতু এর রুট আছে, রুটেড ট্রিগুলো হচ্ছে কি, অল সিকোয়েন্স আর আন্ডার স্টাডি হ্যাভ এ কমন অ্যানচেস্টার অর রুট নোড হুইচ ইউনিক ইভলিউশনারি পাথ লিডস টু অল আদার নোডস। ওকে, সো দ্যাটস মিন এর যেহেতু একটা নির্দিষ্ট রুট আছে, দ্যাটস মিন একে আমরা রুটেড ফাইলোজেনেটিক ট্রি বলবো আর কি। এরপর আসেন হচ্ছে ক্লাজোগ্রাম আর ফাইলোগ্রাম। ক্লাজোগ্রাম আর ফাইলোগ্রাম কিন্তু খুবই ইম্পর্টেন্ট, বিকজ আমরা যদি লাস্ট ইয়ারের কোশ্চেনটা অ্যানালাইসিস করে দেখি, আমাদের কিন্তু ক্লাজোগ্রামের কথাই বলছিল আর কি। সো আমরা দেখবো ইনশাল্লাহ সামনে। সো ক্লাজোগ্রাম আর ফাইলোগ্রাম আমরা কখন বলবো, এটা হচ্ছে দেখেন, এই ক্লাজোগ্রাম হচ্ছে একটা ফাইলোজেনেটিক ট্রি, আর ফাইলোগ্রাম হচ্ছে ওয়ান কাইন্ড অফ ফাইলোজেনেটিক ট্রি। ক্লাজোগ্রাম হচ্ছে দেখেন, দ্য ব্রাঞ্চলেস ডু নট রিফ্লেক্ট দ্য অ্যামাউন্ট অফ ইভলিউশনারি ডাইভার্সেস বিটুইন দ্য টেক্সট। ওকে, এটা বলতে বোঝাইছে দ্য ইভলিউশনারি জাজমেন্ট মানে ডু নট রিফ্লেক্ট। একটা বিষয় দেখেন, এইখানে এ বি সি ডি ই, তারপরে এইখানে এ বি সি ডি ই, এরা সবাই কি একটা সিঙ্গেল লাইনে অবস্থান করতেছে না? এখানে কি দেখা গেল বি কি একটু দূরে অবস্থান করতেছে, বা সি কি একটু দূরে, বা ডি কি দূরে, সবাই কি একটা লেভেলে অবস্থান করতেছে, সবাই সেম লেভেলে আছে, তাই না? সো যখন কোনো ফাইলোজেনেটিক ট্রিয়ের টেক্সারগুলা সব একই লেভেলে অবস্থান করবে, তখন সেটাকে আমরা বলবো ক্ল্যাডোগ্রাম। তখন সেটাকে কি বলবো? ক্ল্যাডোগ্রাম। ওকে, আর যখন কোনো ফাইলোজেনেটিক ট্রিয়ের দেখেন এই এই টেক্সাগুলো দেখেন, বা এই লিভ নোটগুলো একটু খেয়াল করেন, টেক্সাগুলো দেখেন, এইটার এই দুটো একই লেভেলে অবস্থান করতেছে, বাট এইটা একটু দূরে। এইটা আবার এদের সাথে অবস্থান করতেছে, বাট এইটা সি আর ই কি আবার আলাদা লেভেলে অবস্থান করতেছে। যেমন এটা যদি আমরা দেখি, দেখেন এ আর বি হচ্ছে একই লেভেলে আছে, ডি এ আর বি এর থেকে একটু নিচে আছে, আবার সি আর ই আছে কি আবার একই লেভেলে আছে। মানে এরা কিন্তু সবাই কি করতেছে না, এরা কিন্তু ডিফারেন্ট লেভেলে অবস্থান করতেছে। টেক্সাগুলো কিন্তু এদের মতো কি একটা সেম লেভেলে অবস্থান করতেছে না। সো যখন কোনো ফাইলোজেনেটিক ট্রি ড্র করার পরে এইরকম একটা সিচুয়েশন ক্রিয়েট হবে যে সবগুলা লিভ নোড একই লেভেলে অবস্থান করতেছে, বা সবগুলা টেক্সট একই লেভেলে অবস্থান করতেছে, তখন সেটাকে আমরা বলবো ক্ল্যাডোগ্রাম। আর যখন কোনো ফাইলোজেনেটিক ট্রি ড্র করার পরে এরকম হবে যে একটা একটা হচ্ছে নিচের লেভেলে অবস্থান করতেছে, একটা উপরের লেভেলে অবস্থান করতেছে, এই যে এরকম, এর এখানে যেমন তিনটা লেভেল ক্রিয়েট হয়েছে, এ আর বি একটা লেভেলে আছে, ডি একটা লেভেলে, সি আর ই আর একটা লেভেলে আছে। তো এরকম যদি লেভেলগুলো যদি ডিফার করে, টেক্সটার লেভেলগুলো যদি ডিফার করে, তখন সেটাকে আমরা বলবো ফাইলোগ্রাম। সো ক্লাজোগ্রাম আর ফাইলোগ্রামের মধ্যে পার্থক্যটা কখন হয় দেখেন, আমি যখন ভ্যালু দিয়ে দিব, তখন যখন ফাইলোজেনিক ট্রিয়ের এই যে লাইনেসগুলো, এগুলোকে আমরা কি বলছিলাম বলেন তো? এগুলোকে আমরা বলছিলাম কিন্তু লাইনেস, এই যে যে পাথ, হ্যাঁ। এই লাইনেসগুলোর যখন আমরা ভ্যালু দিয়ে দিব, তখনই আমার ফাইলোগ্রামের মতো একটা ফাইলোজেনিক ট্রি ক্রিয়েট হবে। আদারওয়াইজ সবগুলোই ক্লাজোগ্রামের, যখন আমি কোনো ভ্যালু ছাড়া কোনো ফাইলোজেনিক ট্রি ড্র করবো, তখন সবগুলো ক্লাজোগ্রামের মতো তৈরি হবে। বোঝা গেছে? তো ভ্যালু দেওয়া কি আমরা কিছুক্ষণ পরে বুঝে যাব, সমস্যা নেই। এখানে বলছি দ্য ব্রাঞ্চ লেন্থ আর প্রপোর্শনাল টু দ্য অ্যামাউন্ট অফ ইভলিউশনারি ডাইভারজেন্স। ওকে, এরা কিন্তু সবই কিন্তু সমান্তরালে চলতেছে, বাট এরা কি ইভলিউশনারি ডাইভারজেন্স ক্রিয়েট করতেছে। দুটা সবগুলো লেভেল কি আলাদা হচ্ছে আর কি। ওকে, আর এইটা কি করতেছে না, এরা ইভলিউশনারি ডাইভারজেন্সকে রিপ্লেস করতেছে না। ওকে, যেমন একটা বিষয়, আমরা যদি একটা জিনিস, একটা একটা প্রজাতির আমরা অ্যানচেস্টার থেকে সে বংশধর তৈরি করতেছে, এখন এই এ বি সি ডি ই সবগুলা একই সাথে ইভলিউশন হয়েছে, একই সাথে আপনার বিপ্লব ঘটতে 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 একই সাথে এগুলা কি হয়েছে, ওয়ার্ল্ডের সামনে লঞ্চ হয়েছে। আর এটা হচ্ছে কি এ আর বি একটু আগে হয়েছে, সি একটু পরে ওয়ার্ল্ডের সামনে আসছে, ডি একটু আগে হয়েছে, ই একটু পরে আসছে, বুঝছেন? এইটা হচ্ছে ফাইলোগ্রাম।
তো আমরা এখন ভ্যালু ভ্যালু দিয়ে বোঝাচ্ছে কি, আমরা এটা দেখলে বোঝাবো। এটাকে বল নিউইক ফর্ম। নিউইক ফর্ম হচ্ছে এই যে নিচেরটাকে বলতেছে হচ্ছে নিউইক ফর্ম। তো যখন আমি ভ্যালু দিয়ে কোনো ফাইলোজেনিক ট্রি ড্র করবো, সেটার নাম আমরা কি বলতেছি, কেউ আমরা একটু বলেন তো। আমরা যখন ভ্যালু দিয়ে এরকম ফাইলোগ্রাম, গুড। আর যখন আমরা ভ্যালু ছাড়া কোনো ফাইলোজেনিক ট্রি ড্র করবো যেখানে সবগুলো টেক্সট একই লেভেলে অবস্থান করবে, তখন সেটাকে আমরা কি বলবো? ক্লাডোগ্রাম, গুড। সো নিউইক ফরম্যাট হচ্ছে যে আমি এমন একটা ফরম্যাটে ট্রিটা লিখবো যেটা হচ্ছে বাস্তবে একটা ট্রিকে রিপ্রেজেন্ট করতেছে, এটা আমি ওই ফর্মটা দেখলে বুঝে যাবো আর কি। আমরা যখন ইনশাল্লাহ প্রোগ্রামিংয়ের আমরা যখন গ্রাফ আর ট্রি এর কোডিং করব, তখন আমাদের এই ফর্মটা আমরা ইউজ করে থাকি ট্রি বা গ্রাফ ড্র করার ক্ষেত্রে আর কি। একটা বিষয় কি, সকল ট্রি হচ্ছে গ্রাফ, কিন্তু সব গ্রাফ ট্রি না। এখন এই জিনিসটা বুঝবেন না, তো এই বিষয়ে আমি এখন কথা বলতেছি না। যখন হচ্ছে আপনারা গ্রাফ ট্রি নিয়ে পড়াশোনা করবেন, আপনাদের যখন ডেটা স্ট্রাকচার কোর্স পড়ানো হবে ইনশাল্লাহ, তখন আপনারা এই বিষয়টা সম্পর্কে আরও ডিটেলস ধারণা পাবেন আর কি। ওকে। তো নিউইক ফরম্যাটটা কীভাবে তৈরি করে, এটা এই পর্যন্ত শিখলে ইনশাল্লাহ আজকে আমাদের শেষ, আজকে আমাদের বেশি পড়াশোনা নাই আর কি। সো নিউইক ফরম্যাটটা বলতে বোঝাচ্ছে, দেখেন এটা এটা লেখা খুবই সহজ। এরা কিন্তু সবই কি ফাইলোলজিক ট্রি, এবং এরা এই দেখেন এরও কিন্তু একটা গোড়া আছে, এক গোড়া থেকেই কিন্তু এর উৎপত্তি ঘটছে আর কি। বোঝা গেছে? ওকে। সো সব থেকে মজার বিষয় হচ্ছে দেখেন, সো এই এই যে ফাইলোজেনিক ট্রি আমি ড্র করছি, এটাকে আমরা বললাম কি ক্লাডোগ্রাম, এটাকে বললাম আমরা হচ্ছে ফাইলোগ্রাম। ওকে। তারপরে বিষয় হচ্ছে এগুলো সবই কিন্তু আপনার দুইটা করে নোট ক্রিয়েট করে, তার মানে এটা কিন্তু সবই ডিকোটমি। ওকে। ডিকোটমি কোনটা, এই যে বলছিলাম মনে আছে, ডিকোটমি, এরা সবই কি ডিকোটমি। আর যেহেতু এখানে একটা অ্যানচেস্টার থেকে যেহেতু মাল্টিপল ডিসেন্ডেন্টস ক্রিয়েট হয় না, মানে মাল্টিপল বংশধর ক্রিয়েট হয় না, সো এটাকে এদের মধ্যে কেউই মাল্টিফ্যাক্টরিং নোড নাই আর কি। ওকে। সো সবই এগুলো ডিকোটমির বৈশিষ্ট্য বহন করতেছে। এখন কথা হচ্ছে যে দেখেন এটা কিভাবে লিখবো, আমার কথা হচ্ছে এই জিনিস থেকে আমি যেন এই জিনিসও লিখতে পারি, আবার এই জিনিস যদি দেওয়া থাকে তাকে যেন আমি এই জিনিসও কী করতে পারি, কনভার্ট করতে পারি। এই জিনিসটা আমাকে শিখতে হবে আর কি। বোঝা গেছে? যদি ভ্যালু দিয়ে দেওয়া থাকে আমাকে নিউইক ফর্ম দেখে আমাকে ট্রি ড্র করাও জানতে হবে, আবার আহ, আবার হচ্ছে এই যে ট্রি থেকে আমাকে আবার নিউইক ফর্ম ক্রিয়েট করাও কি জানতে হবে। এটা সব থেকে গুরুত্বপূর্ণ বিষয়। সো এটা একটু লজিক্যাল বিষয়, একটু একটু ভালো লাগবে যদি দেখেন। সেটা হচ্ছে দেখেন এইখানে সব থেকে মূল বিষয় হচ্ছে ব্র্যাকেট প্রথমে কাউন্ট করে নিতে হবে, একটা ব্র্যাকেট, দুইটা ব্র্যাকেট, তিনটা ব্র্যাকেট। ওকে। এবার সব থেকে প্রথম ব্র্যাকেট, এই যে প্রথম ব্র্যাকেটের মাঝখানে কি আছে, একটা কমা আছে না? হ্যালো। ওকে, হ্যাঁ, প্রথম ব্র্যাকেটের মাঝখানটা কমা আছে, দ্যাট মিনস হচ্ছে এই ট্রিটাকে প্রথমে আমার এই অংশটা আমাকে আলাদা করতে হবে, আর এই অংশটাকে কি করতে হবে, আমাকে আলাদা করতে হবে। এই কাজটা কিন্তু আমরা করছি। দেখেন প্রথমে আমরা কি করছি, এই ডি আর ইকে আলাদা করছি, আর এ বি সিকে আমরা কি করছি, আলাদা করছি। ঠিক আছে, করলাম। তারপরের অংশটা হচ্ছে দেখেন, তারপরের অংশ দেখলাম হচ্ছে যে বড় অংশটা একটু দেখি, ছোট অংশটাও দেখতে পারেন, সমস্যা নেই। তারপরে এই ডি আর ই এর মাঝখানে কি আছে, একটা কমা আছে। সো এরা আবার কি একটা ব্র্যাকেট দিয়ে আলাদা। সো দ্যাট মিনস এটা বুঝলাম যে ডি আর ইকে আবার কি করতে হবে, আমাকে একটা ইন্টারনাল নোট দিয়ে দুই ভাগ করতে হবে। ওকে। সো আমি ডি আর ইকে কী করলাম, মাঝখান থেকে দুই ভাগ করে দিলাম, এই যে, বোঝা গেল? ডি আর ইকে মাঝখান থেকে কী করে দিলাম, দুই ভাগ করে দিলাম। তারপরে এই অংশটা নিয়ে আমি দেখবো, এই অংশটার মধ্যে আমি দেখলাম যে মাঝখানে একটা ব্র্যাকেট আছে। সো যে জায়গায় ব্র্যাকেট আছে সেখান থেকে আমি একটা দাগ দিয়ে দেখি যে একটা অংশে কে আছে, এ আছে, আর একটা অংশে কি আছে, বি আর সি আছে। ওকে। সো আমি এটাকে আমি কি করলাম, একটা ইন্টারনাল নোট দিয়ে আমি দুই ভাগ করে দিলাম। এই যে এখান থেকে আমি কি করে দিলাম, দুই ভাগ করে দিলাম। ওকে। তারপরে কি দেখলাম, এই বি আর সি এর মাঝখানে কি আছে, আবার একটা কমা আছে, তার মানে বি আর সিকে আবার দুই ভাগ করতে হবে। আর বি আর সিকে আমি কি করলাম, মাঝখান থেকে একটা অ্যানচেস্টার পয়েন্ট দিয়ে দুই ভাগ করে দিলাম। সরি। ওকে। সো নিউইক ফর্মের ক্ষেত্রেও সেম। এটা হচ্ছে এই যে এটা কি ফাইলোগ্রাম ছিল তাই না, এটা হচ্ছে ক্লাডোগ্রাম, এটা ছিল ফাইলোগ্রাম। এক্ষেত্রেও সেম। এখানে জাস্ট ভ্যালু যোগ হয়েছে। আমি যখন কোনো লাইনেজের ভ্যালু দিব, A1 মানে কি, ওয়ান হচ্ছে এই যে এই লাইনেজের ভ্যালু হচ্ছে ওয়ান, এই সি এর ভ্যালু টু, মানে হচ্ছে এই লাইনেজের ভ্যালু হচ্ছে টু।
তারপরে হচ্ছে এর ভ্যালু 2 মানে হচ্ছে এই লাইনের ভ্যালু হচ্ছে কি 2, ডি এর ভ্যালু 1 হচ্ছে মানে এইটা হলো 1, আর এর ভ্যালু হচ্ছে 2.5, তার মানে এটা হচ্ছে কি 2.5। সো এইটা হচ্ছে ফাইলোগ্রাম আর কি। ওকে, সো এখন এইটাও সেম, এখানে সবার এই যে লাস্টের যে ব্র্যাকেট, এটাকে যদি এই ব্র্যাকেটটা একটু সরে গেছে আর কি, ঢেকে গেছে, লাস্টের যে ব্র্যাকেট এটাকে মাঝখানে যদি 2 ভাগ করি, তাহলে এই যে 2 ভাগ করে দিলাম, করে দেওয়ার পরে 1 ভাগে আছে কত, 1 ভাগে এর ভ্যালু, এর ভ্যালু 1, এখানে যে ভ্যালু দেওয়া আছে, ও সরি 1.2, সরি খেয়াল করি নাই, 1.2 হবে। সময় একটা ভ্যালু থাকলে হলো, এই ভ্যালুগুলাই আমরা আমরা যে ম্যাথটা শিখবো ইনশাল্লাহ আমাদের কাজ হবে ভ্যালুগুলাই বের করা, বোঝা গেছে? তো সমস্যা নেই। সো লাস্টে আমাদের এরকম একটা ট্রি ড্র করতে হবে, আমরা যখন সবগুলো নোডের ভ্যালু পেয়ে যাবো তখন আমাদের এরকম একটা ট্রি ড্র করে দিতে হবে, বোঝা গেছে? সো এখানে 1.2, গুড, সমস্যা নেই। তো এইটা হচ্ছে ফাইলোলজিক ট্রি আর কি, ফাইলোলজিক ট্রির হচ্ছে ভ্যালু দিলাম। ফাইলোলজিক ট্রির একটা বিষয় হচ্ছে আমরা সবসময় এখানে ডিফাইন করতেছি কি ডি এর ভ্যালু 1.2 আর ই এর ভ্যালু কত হচ্ছে 2.5। তো আমরা মাঝখানতে 2 ভাগ করে দিলাম, একে দিয়ে দিলাম এর যে অ্যানচেস্টার কমন পয়েন্ট। সো তার মানে আমি বুঝতেছি ডি এর যতটুকু লেন্থ হবে ই এর তার ডাবল লেন্থ হবে, কারণ 1.2 এর ডাবল করলে কিন্তু আমরা 2.5 এর কাছাকাছি ভ্যালু পাচ্ছি। এই যে দেখেন ডি এর লেভেল আর ই এর লেভেল কিন্তু কি ই এর মাঝামাঝি, বুঝতে পারতেছেন? তারপরে আবার এই পাশটা যদি আমরা দেখি, এই পাশটা হচ্ছে আমরা যে 2 ভাগ করছি মাঝখান থেকে, তার এই পাশে আছে আবার ই, আর এই যে ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে আছে এ বি আর সি, আর সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে আছে বিসি আর এ। তো এটাকে যখন 2 ভাগ করবো তখন এর ভ্যালু দেওয়া আছে 2। সো দ্যাট মিনস এই কমন অ্যানচেস্টার পয়েন্ট থেকে হচ্ছে আবার কি হলো, এর ভ্যালু হচ্ছে 2 হিসেবে ভাগ হয়ে গেল, আর বি আর সি এর ভিতরে হচ্ছে 1 আর 2 হিসেবে কি হয়ে গেল, ভাগ হয়ে গেল। এইটা আমরা পরে করতেছি, মানে এই বি আর সি আলাদা হয়ে গেল, তার এর ভ্যালু হচ্ছে 2, এই যে 2 হিসেবে এখানে রাখা হয়েছে আর কি, বোঝা গেছে? তারপর হচ্ছে আবার একটু খেয়াল করেন, বি আর সিকে আবার হচ্ছে আমরা কী করছি, মাঝখান থেকে 2 ভাগ করছি, মাঝখান থেকে যদি আমরা বি আর সিকে 2 ভাগ করি তাহলে এ বি এর ভ্যালু হচ্ছে 1 আসতেছে আর সি এর ভ্যালু হচ্ছে 2 আসতেছে। ওকে, সো দেখেন বি হচ্ছে সি এর মাঝামাঝি লেভেলে অবস্থান করতেছে। তো এই যে ভ্যালু দিয়ে যে আমাদের এই যে বিভিন্ন নোড, বিভিন্ন টেক্সা বিভিন্ন লেভেলে অবস্থান করতেছে, এইটাকে আমরা কিছুক্ষণ আগে কী শিখলাম, এটার নাম কি ফাইলোগ্রাম। আর যখন সবগুলো নোড সব রকম সবগুলো একই রকম লেভেলে অবস্থান করবে তখন সেটাকে আমরা বলবো হচ্ছে ক্লাডোগ্রাম, তাই না? আমরা তো এটা বুঝছি অবশ্যই, তাই না? সো এই সেম জিনিসটা যদি আপনাদের এমনও, এই সেম জিনিসটা এমন হইতে পারে যে আপনার সামনে এইটা দেওয়া, এইটা দিয়ে আপনি এখন কি করবেন, নিউ উইক ফর্ম ক্রিয়েট করবেন। আপনার সামনে আপনি কি করলেন, এই ট্রিটা ড্র করলেন, আপনাদের পরীক্ষায় কিন্তু এই ট্রিটা ড্র করার পরে এর নিউ উইক ফর্মটা কিন্তু ক্রিয়েট করার বেশি প্রয়োজন হবে আর কি, বোঝা গেছে? সো সেটা কিভাবে করব আপনি একটু দেখে নেন। এই যে প্রথমে দেখেন, প্রথমে সবার আগে দেখেন আমার এখানে এ বি ডি আছে, তো এই সবগুলা মিলে হচ্ছে আমি কি প্রথমে একটা গ্রুপ দেখাই নিব, যেটাকে আমরা ক্লেজ বলতেছি। ওকে, সবগুলো যখন মিলে একটা গ্রুপ হবে, আমরা বিআরসিকে মাঝখান থেকে কি করব, বিআরসিকে মাঝখান থেকে কমা দিয়ে এদেরকে একটা কি করে নিব, গ্রুপ করে নিব। তারপরে বিআরসি কার সাথে গ্রুপ ক্রিয়েট করবে, এর সাথে। ওকে, আর এরা কি আলাদা একটা গ্রুপ, আর ডিআরই হচ্ছে কি আলাদা একটা গ্রুপ। ডিআরই এর মাঝখানে কি আছে, আবার একটা কমা আছে। এখন একটু দেখেন, মিলাই দেখেন তো, এই অংশ আবার এদের মাঝখানে কি থাকবে, আলাদা একটা কমা থাকবে। এই অংশটার সাথে আমার এই অংশটা কি মিলে গেছে, আর এই অংশটার সাথেও আমার কি এই অংশটা মিলে গেছে, বোঝা গেছে? তো নিউইক ফর্ম আমাদের যদি ট্রি থেকে নিউইক ফর্ম ক্রিয়েট করতে পারে, আমরা কি পারবো এখন, পারা যাবে? সো এই ক্ষেত্রে দেখেন, এই ক্ষেত্রে যদি আমার এখানে ভ্যালুগুলো দেওয়া থাকে, এখানে যদি 1, তারপর এখানে সরি এখানে যদি 2, এখানে যদি হচ্ছে বি এর ভ্যালু, সি এর ভ্যালু 1, সি এর ভ্যালু হচ্ছে 2, ডি এর ভ্যালু হচ্ছে 1.2, তারপরে ই এর ভ্যালু হচ্ছে 2.5। ওকে, সো এগুলো যদি আমাদের দেওয়া থাকে, আমরা যদি এই ভ্যালুগুলো পেয়ে যাই, হ্যাঁ, তখন যদি আমাদের বলে এখান থেকে এটা ক্রিয়েট করো, করা যাবে। এই যে আমরা বিআরসিকে কী করে নেবো, তো এটার নিয়ম হচ্ছে কি, আমি টেক্সাটাকে ডিফাইন করব, টেক্সাটাকে ডিফাইন করে সেটার সাথে একটা ক্লোন দিয়ে সেই টেক্সটার লাইনেজের যে ভ্যালুটা, লাইনেজের ভ্যালু কত 2, সে 2টাকে আমার পাশে দিয়ে দিতে হবে। তো দেখেন এ আর বি হচ্ছে, বি এর ভ্যালু হচ্ছে 1, সি এর ভ্যালু হচ্ছে 2। সো এই দুইটাকে আমি মাঝখান থেকে একটা কমা দিয়ে কী করলাম, এই দুইটাকে একটা গ্রুপ বানাই দিলাম, যেখানে এখানে করছি। ওকে,
তারপরে এর সাথে আমি আবার কমা দিয়ে কী করলাম, এর সাথে আমি এটাকে একটা গ্রুপ করে দিলাম, যেটা হচ্ছে এই যে এর ভ্যালু দিয়ে আমি এটার সাথে একটা গ্রুপ করে দিছি। ওকে, তারপর হচ্ছে ডি এর ক্ষেত্রেও সেম, ডি এর ভ্যালু হচ্ছে 1.2 দিয়ে আমি একটা গ্রুপ করে দিলাম, ই এর ভ্যালু 2.5 দিয়ে একটা গ্রুপ করে দিয়ে এদের যেহেতু মাঝখান থেকে সেন্ট্রাল পয়েন্ট হচ্ছে এখানে, এই পাশে আছে এ বি সি, এর পাশে আছে ডি, সো এদের মাঝখানে আমি একটা কমা দিয়ে এদেরকে একটা টোটাল একটা গ্রুপের মধ্যে আমি ক্লেজ বানাই দিছি আর কি। যখন একটা টেক্সট এখন যখন একটা ফাইলোজেক্টরির সবগুলো টেক্সটটাকে ইউজ করে যখন একটা গ্রুপ বানানো হয় সেটাকে আমরা ক্লেজ বলে থাকি। আমরা একদম প্রথমে পড়ছিলাম, মনে আছে? এই যে এইখানে বলছিলাম যে ক্লেড বা মোনোফাইলেটিক গ্রুপ মানে কি, সবগুলো টেক্সটা মিলে যখন আমরা কোনো গ্রুপ করবো তখন সেখানে মোনোফাইলেটিক গ্রুপ হবে, কিছু বাদ দিলে প্যারাফাইলেটিক গ্রুপ হবে। তো যেহেতু এই দুইটার ক্ষেত্রে আমরা কী করছি, সবগুলাকে নিয়ে আমরা গ্রুপটা ফর্ম করছি, দ্যাট মিনস এরা সবাই কিন্তু মোনোফাইলেটিক গ্রুপ বা ক্লেজের অংশ আর কি। ওকে, তো আমরা কি এখন একটু আমাকে অ্যান্সার দেন, আমরা কি এখন হচ্ছে যে সরি আমরা আমরা কি এখন হচ্ছে যে কোনো দেখা গেল আমাদের মানে যে কোনো ফাইলোলজিক ট্রি দেওয়া আছে দিয়ে যদি আমাদেরকে যদি বলে ওইখান থেকে নিউইক ফর্ম ক্রিয়েট করা, আমরা কি পারবো? সেটা পারা যাবে? ওকে, আবার যে কোনো নিউইক ফর্ম দেওয়া আছে, আপনাকে দিয়ে বললো যে ওইখান থেকে ফাইলোলজিক ট্রিটা ড্র করতে, সেটাকে আমরা পারবো? ওকে, তারপর হচ্ছে আমরা আমরা এই যে আমরা মানে ক্লাজোগ্রাম কী জিনিস, ফাইলোগ্রাম কী জিনিস, তারপর হচ্ছে রুটেড ট্রি, আনরুটেড ট্রি, তারপর হচ্ছে ক্ল্যাড বা মোনোফাইলেটিক গ্রুপ, লাইনেস কী জিনিস, প্যারাফাইলেটিক কী জিনিস, ডিকোটমি কখন হবে, মাল্টি ফার্কেটিং নোট কখন হবে, তারপরে হচ্ছে টেক্সটা কী, নোট কী, ইন্টারনাল নোট কী, রুট কী, এই বিষয় কী আমরা বুঝতে পারছি? ওকে, তারপর এই বিষয়গুলো কিন্তু আমাদের কি রাখতে হবে, একটু মানে মাথার মধ্যে রাখতে হবে। এরপরে আমরা ইনশাল্লাহ এইটার উপরে যে ম্যাথমেটিক্যাল টার্ম আছে, যে ফর্মুলাটাকে ইউজ করে আমরা বিভিন্ন ম্যাথমেটিক্যাল টার্ম আমরা ইউজ করবো আর কি, সেগুলো আমরা ইনশাল্লাহ নেক্সট ক্লাসে দেখবো। আমরা মূলত ফাইলোজেটিক ট্রির হচ্ছে দুইটা অ্যালগোরিদমের উপরে কাজ করে, একটা হচ্ছে এই যে এইটাকে বলে, সেটা আমরা শিখবো মূলত এটা আনওয়েটেড পেয়ার গ্রুপ মেথড ইউজিং অ্যারিথমেটিক এভারেজ, এটা হচ্ছে আমরা ইউপিজিএমএ বলা হয়। আর একটা অ্যালগোরিদমের নাম আছে সেটা হচ্ছে অপটিমালিটি বেসড মেথড। সো আমরা অপটিমালিটি বেসড মেথডটা আমরা শিখবো না, আমরা মূলত শিখবো হচ্ছে ইউপিজিএমএ। ইউপিজিএমএ অ্যালগোরিদমের অ্যাপ্লাইতে আমরা ইনশাল্লাহ আপাতত শিখবো। তো এইটাই নিয়ে আমি ইনশাল্লাহ আমি নেক্সট ক্লাসে আপনাদের সাথে কথা বলবো। তো এইটা নিয়ে আপাতত আপনাদের টেনশন করার কিছু নাই। তো আপনাদের যে কাজটা বলছিলাম ওই কাজটাকে আপনারা করছেন সবাই? ওকে, গ্রুপে তো চাই না বাবা, আপনার গ্রুপের থেকে তো কিছুই হবে না, কেন সমস্যা হবে? আমি কেন সমস্যার তো কিছু দেখতে পাচ্ছি না। অবশ্যই সাবমিট হবে আপনার, অবশ্যই আপনার স্ক্রিনশটটার সাইজ কিন্তু, স্ক্রিনশট কখনো 5 মেগাবাইটের বেশি হয়? আপনি আমারে বলেন। আমি এখানে লিমিট দেওয়া আছে 5 মেগাবাইট, আপনি 5 মেগাবাইটের উপরে স্ক্রিনশট কিন্তু দিতে পারবেন না, স্বাভাবিক কথা বুঝছেন। আমি অ্যাটেন্ডেন্স কল করব, এইটার মধ্যে আপনি স্ক্রিনশটটা ঠিকঠাক মতো আপলোড করে ফেলবেন, বুঝাইতে পারছি? যারা আছেন তারা বাকি আছেন তারা এর মধ্যে কমপ্লিট করে ফেলবেন। এখানে আপনারা ক্লাস করতেছেন টোটাল 41 জন, আমি বাদ দিলে হয় 40 জন, তার মানে এখানে মিনিমাম 40টা সাবমিশন অবশ্যই থাকতে হবে, বুঝতে পারতেছেন? তারপরে আমি ক্লাস শেষে আবার এটা হাইড করে দিব, তখন কিন্তু আপনি এখানে আর সাবমিশন করতে পারবেন না। তো আমি অ্যাটেন্ডেন্স কল করা পর্যন্ত আপনারা সাবমিট করতে থাকেন। ওকে, না উইক 4-এর ফিডব্যাক এখন দেওয়ার প্রয়োজন নয়, বিকজ এইটার থিওরি ক্লাসটা এখনও শেষ হয় না। এখানে এখন আমরা জাস্ট এই চ্যাপ্টারের 30 থেকে 40% জানছি আর কি, এখনও 60 থেকে 70% আমাদের জানা বাকি, মেজর পার্ট যেটা ওইটা আমরা এখনও জানি নাই। যখন ফিডব্যাক দেওয়ার প্রয়োজন হবে আমি ডেডলাইন সেট করে আপনাদেরকে বলে দিব ফিডব্যাক দিয়ে দিতে, বুঝতে পারছেন? ওকে, আপাতত এটা নিয়ে টেনশনের কিছু নাই। তো আপনারা জাস্ট এখন যেটা বললাম ওইটা করেন, আমরা হচ্ছে এখন অ্যাটেন্ডেন্স নিব। একটু খেয়াল করেন, ওই দাঁড়ান, ভালো কথা, এই যে কোশ্চিনে যেটা বলতেছিলাম লাস্ট ইয়ারের যে কোশ্চিন ছিল, আহ, দেখেন এইখানে একটু খেয়াল করেন, কোশ্চিনটার ভিতরে দেখেন এখানে বলছে যে এই নিউইক ফর্ম থেকে তাকে কি করতে হবে, এটা টিতে রূপান্তর করতে হবে, বুঝছেন? তারপরে আবার সেটাকে বলছে কি অ্যানালাইসিস করতে হবে, অ্যানালাইসিস করতে হবে, কী কী অ্যানালাইসিস করতে হবে, এই যে টির মধ্যে ক্লেড কারা, তারপরে রুট কারা,
তারপর হচ্ছে টেক্সাকারা, এরা কি ডিকোটমি, ডিকোটমি, তারপর ডিকোটমি হলে ডিকোটমিটা ডিটেল করতে হবে। তারপরে এটা কিসের মধ্যে পড়ে, এটা কি ক্লাজোগ্রামের ভিতরে পড়ে? এইখানে এর ভিতরে কিন্তু অ্যান্সার আসবে, দেখেন ক্লাসিফাই দ্য টাইপ অফ দ্য টি রিপ্রেজেন্টেশন। দেখেন এই টি এর মধ্যে কি কোনো ওয়েট দেওয়া আছে, কোনো ভ্যালু দেওয়া আছে, এ এর ভ্যালু, সি এর ভ্যালু, ডি এর ভ্যালু, ই এর ভ্যালু, এফ এর ভ্যালু, জি এর ভ্যালু? না। তার মানে এই নিউইক ফরম্যাটটা থেকে আমি যখন টি ড্র করবো তখন সেটা ক্লাজোগ্রাম হবে না ফাইলোগ্রাম হবে বলেন তো? ক্লাজোগ্রাম হবে। এইটাই ছিল কিন্তু এর অ্যান্সার। তারপরে এই ট্রিটার মধ্যে টেক্সা কারা, রুট কারা, লাইনেস কারা, ডিকোটমি কারা, এইটা জাস্ট ডিটেল করতে পারলে আরও 3 মার্ক। বুঝতে পারতেছেন? তবে এই টাইপের কোশ্চেন যে আবার আসবে এরকম কিন্তু না। এটা জাস্ট হচ্ছে আপনাদের আর কি দেখালাম আর কি, তাছাড়া কিছু না। যে লাস্ট ইয়ারের কোশ্চেন ছিল আর কি। লাস্ট ইয়ারের স্টুডেন্টরা মানে এত বেশি ম্যাথের উপরে ফোকাস ছিল, তারা থিওরিটিক্যাল কনসেপ্টটা মাথার মধ্যে রাখতো না, কিন্তু তারা কিন্তু ইসে যে ধরা পড়ছে আর কি। বুঝা গেছে? তো আমরা এই টাইপের কোনো বিপদের মধ্যে পড়বো না। আমরা আমরা চাবো যে আমাদের জিনিসগুলো হচ্ছে আমরা যেন ঠিকঠাক মতোই আগের থেকে পড়ে রাখি আর কি। সো হ্যালো, ওকে, আমি অ্যাটেন্ডেন্স কল করতেছি। অ্যাটেন্ডেন্স নেওয়ার পরেই কিন্তু হচ্ছে আমি এইটা ক্লোজ করে দিব আর কি। এই যে এটা ক্লোজ করে দিব, তার ভিতরে আপনারা কমপ্লিট করে ফেলবেন। আর ক্লাসটা রেকর্ডিং হয়েছে, ক্লাসের রেকর্ডিংটা আমি আহ, ইউটিউবে ব্যাকআপ রাখি, তো আমি আপনাদেরকে দিয়ে দেবো ইনশাল্লাহ, সমস্যা নেই। আপনারা 71 সেকশন, তাই না? ওকে ওকে। আমরা যখন রেসপন্স করব, যে যার মাইকটা অন করে প্রেজেন্ট স্যার বা ইয়েস স্যার বলে আবার মাইকটার সাথে সাথে মিউট করে দিব। আমাদের নয়েজের কারণে যেন আরেকজনের রেসপন্স করতে অসুবিধা না হয়, এটা যেন অবশ্যই মাথায় রাখি আমরা। ওকে। 001 আবির হোসেন, অ্যাবসেন্ট। 016 027 তা, ওকে। 046 067 অরণ্য যা, অরণ্য রাজ বিশ্বাস। ওকে। কেউ যদি মিস করেন তাহলে লাস্টে যে বলবেন, মাঝখানে ইন্টারাক্ট করার প্রয়োজন নাই আর কি। ওকে। তারপরে 081 মাহিদুর রহমান হিমান্ত। ওকে। 092 001-এর মাইক ইস্যু। ওকে, দেখছি আর কি, সমস্যা নেই। তারপরে 092 ইমতিয়াজ আহমেদ আবির। ওকে। 095 মিয়াদ হাসান নীরব। ওকে। 097 114। ওকে। নীল অধিকারী, আপনি একটু মাইকটা অফ রাখেন। 114 আছে তাই তো? ওকে, ঠিক আছে। 120 123 128 নাজিবা মুস্কান লিয়ানা। ওইটা একটু লাস্ট পর্যন্ত, লাস্টে যে আবার বলবেন, ঠিক আছে? এখন না, এখন না। 128 আছে নাজিবা মুস্কান লিয়ানা। ওকে, নাই। 133 138 169 176 181 201
246, 249, 271, 279, 299, Nahid Hossein, okay, 300, Riaz Rahat Ahmed, okay, 309, 325, Arad Hossein, 331, 331, Tanjil Ahmed, okay, 332, 338, Maliha Tasnim, 347, Shababuddin, okay, 356, Sabbir Ahmed, Rifa Shanjida, 364, absent, 377, okay, 380, 385, 391, 411, Abid Khan Milki, 413, okay, asen, okay, 413, 416, 433, 457, 463, 472, 476, 478, Firdausi Meme, okay, 480, Ishika Jahan Nira, 482, okay, 482, okay, 506, Murshid Alam Sarkar, okay, 507, ওকে, কেউ অ্যাবসেন্ট আছেন এখানে একটু দেখেন, ওকে, আমি 067, 081, ওকে, যারা যারা অ্যাবসেন্ট আছেন আইডিগুলো আমি একটু আবার বলতেছি, 095, 128, 299, 300, 325, 331, 338, 347, 356, 364, 478, কোথায় মেসেজ দিচ্ছে, 300, ওকে, তারপরে 325, 331, 338, 347, 356, 364, 478, 506, ওকে, ঠিক আছে, দেখি আপনাদের রেসপন্স কতটুকু গেল এই পাশে, ওকে, 38 জন রেসপন্স পাইছি, সমস্যা নাই, যারা করেন নাই তো করেন নাই, ওইটা তাদের পার্সোনাল বিষয়, এভরিথিং ইজ কাউন্টেড, এভরিথিং ইজ অবজার্ভ, এভরিথিং ইজ মনিটর্ড, ওকে, ঠিক আছে, আল্লাহ হাফেজ, ভালো থাকেন, সুস্থ থাকেন, আমি ইনশাল্লাহ রেকর্ডিংটা আবার আপনাদের সাথে শেয়ার করে দিব, ওকে, হ্যাঁ হ্যাঁ বলেন, বললাম যে এই যে টপিকটা আজকে পড়ালাম এবং ইনশাল্লাহ এই টপিকের বাকি যে অংশটা, কোর যে অ্যালগোরিদম পার্টটা, ম্যাথমেটিক্যাল টার্মস, এটা ইনশাল্লাহ ক্লাসে হ্যান্ড টু হ্যান্ড শেখাবো, এটা বোঝে না পড়াইলে আপনারা ভালো মতো গ্র্যাপ করতে পারবেন না, আশা করতেছি আমি, সো এইটার উপরে বেস করে তার পরের ক্লাসে, মানে নেক্সট ফিজিক্যাল ক্লাসের পরের ফিজিক্যাল ক্লাসে আপনাদের ইনশাল্লাহ আমি ক্লাস টেস্ট নিব আর কি এই টপিকটার উপরে, ওকে, ঠিক আছে, আল্লাহ হাফেজ, ভালো থাকেন, সুস্থ থাকেন, আমি এখন ক্লোজ করে দিব এইটা, ওকে, ওয়ালাইকুম আসসালাম।